ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ 5 দলের জোট। বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান বলছেন জামাতের আমির। 2 উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে, সহযোগীদের থেকে খবর। ঈশ্বরদীতে বিএনপি জামাতের দফায় দফায় সংঘর্ষ, গুলি বিনিময়, আহত অর্ধশতাধিক। এবং সর্বশেষ থাকছে, শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত, তিনি প্রতারণা করেছেন, বিচারকের পর্যবেক্ষণ। বাংলাদেশের বিচারিক আদালতের বিচারক পর্যবেক্ষণ দিয়েছে যে শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত, তিনি প্রতারণা করেছেন। আর এ থেকে প্রমাণিত হচ্ছে শেখ হাসিনা বাস্তবিক অর্থে গত 15 বছর ধরে বাংলাদেশকে কি করে গেছেন। যদিও বাংলাদেশের অনেক অংশেই বা বিশেষত আওয়ামীপন্থী মানুষ মনে করে শেখ হাসিনা একমাত্র দেশের মাথা, যিনি কিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে রয়েছে মহা দুর্নীতির মহা উৎসব, যেখানে হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট থেকে, প্রতিটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ভাগ বটোয়ারা করে নেওয়া হয়েছে। বালিশকাণ্ড থেকে শুরু করে দুর্নীতির মহা উৎসব চলেছে সব জায়গাতে। রেল খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত, সব জায়গাতেই দুর্নীতির মহা উৎসব চলেছে। শেষ পর্যন্ত বিচারিক আদালতে সেটাই প্রমাণিত হয়েছে এবং বিচারকরা সেই পর্যবেক্ষণ দাঁড় করিয়েছে। বিচারকরা বলছেন যে শেখ হাসিনা প্রতারণা করেছে, তিনি প্রতারণার সাথে যুক্ত, তিনি অন্যায় করেছেন। আপনারা কি মনে করেন শেখ হাসিনা অন্যায় করেছে, নাকি এসবই রাজনৈতিক চাল, নাকি তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে? আপনাদের কি ধারণা অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবেন। শেখ হাসিনা সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়াও শেখ হাসিনা যে অন্যায়ের সঙ্গে জড়িত এবং তিনি কি প্রতারণা করেছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ 5 দলের জোট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি মিলে সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের আলোচনা আপাতত আটকে গেছে। শাহবাগে বৃহস্পতিবার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তের বিরোধের কারণে তা হয়নি। বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের মধ্যে দীর্ঘ বৈঠকে এনসিপি আপ বাংলাদেশকে জোটে রাখার বিষয়ে তীব্র আপত্তি জানায়। এনসিপির নির্বাহী কাউন্সিলেও বেশিরভাগ নেতা আপ বাংলাদেশকে রাখার ব্যাপারে নেতিবাচক মত দেন, যদিও জোট গঠনের ব্যাপারে সামগ্রিকভাবে অনেক ইতিবাচক ছিলেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের ভিতরে জোটে যাওয়াকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত অবস্থান তৈরি হয়েছে এবং তারা জোটের রূপরেখা ও এত তাড়াহুড়া করে ঘোষণা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি আলোচনায় এনসিপি এর সঙ্গে দল একীভূত করার প্রস্তাবও ওঠে। রাতভর এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের আলোচনা সত্ত্বেও কয়েকটি ইস্যুতে সমঝোতা না হওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। পরে এনসিপি আনুষ্ঠানিকভাবে জানায় এখনই কোনো জোট ঘোষণা হচ্ছে না, আলোচনা চলবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, আপ বাংলাদেশকে নিয়ে এনসিপি এর অবস্থান ও গণ অধিকার পরিষদ এর অভ্যন্তরীণ দ্বিধাই মূলত জোট প্রক্রিয়াকে ঝুলিয়ে দিয়েছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 5 দল নিয়ে জোটের আলোচনা চলমান আছে এবং জোট হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তা গঠিত হবে। বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান বলছেন জামাতের আমির।
পাবনার ঈশ্বরদীতে যে সহিংস ঘটনা ঘটেছে তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, ঘটনাটি প্রমাণ করছে ব্যালট নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ঈশ্বরদীতে ঘটে যাওয়া সহিংসতার পিছনে বিএনপি এর দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী। তার মতে এইসব আচরণ বরাবরই প্রমাণ করছে এটি কোনো ব্যালটের লড়াই নয়, বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা। জামাতের আমির আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন জনগণ দেখতে চায় বাস্তবে প্রশাসন কী পদক্ষেপ নেয়। তবে সব সন্ত্রাসীর উদ্দেশ্যে তার বার্তা, জামাত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। তিনি জানান, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের লড়াই আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ইনশাল্লাহ আমরা থামব না। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে সহযোগীদের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের দুই সদস্য, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগামী সপ্তাহে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ জানাবেন এবং ধারণা করা হচ্ছে বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামতে পারেন তারা। নির্বাচনের তফসিল 10ই ডিসেম্বরের মধ্যে ঘোষণা এবং 5ই ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হতে পারে, আর সম্ভাব্য ভোটের তারিখ ধরা হয়েছে 8ই ফেব্রুয়ারি। এদিকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি জোটবদ্ধ নির্বাচনের জন্য বিভিন্ন বিকল্প জোট সমীকরণে আলোচনা করলেও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের দল ইউনাইটেড পিপুলস বাংলাদেশ বা আপ বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাবে বৈঠক ভেঙে যায়। বৈঠকে থাকা 40 নেতার মধ্যে কেবল 3 জন আপ বাংলাদেশের সঙ্গে জোটের পক্ষে মত দেন, বাকিরা কেউ বিএনপির সঙ্গে জোট, কেউ এককভাবে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ফলে এনসিপি এর মধ্যে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ জানান, তিনি নীতিগত কারণে উপদেষ্টার পদ থেকে নির্বাচন করবেন না, তবে কোনো দল বা আসন থেকে প্রার্থী হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও তিনি ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন এবং সেখান থেকেই স্বতন্ত্রভাবে লড়ার ইঙ্গিত দিয়েছেন। অপরদিকে মাহফুজ আলমের বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট এবং 1-11 পদধ্বনি বা মজলুম জালিম হচ্ছে এই ধরনের স্ট্যাটাস সরকারের নীতি নির্ধারকদের বিব্রত করছে, যা তার পদত্যাগের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। জুলাইয়ে গণ অভ্যুত্থানের নেপথ্যে থাকা কিছু ব্যক্তির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশকেও এখন জোট রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে, যাদের নেতৃত্বে আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কয়েকজন নেতা। সামগ্রিকভাবে নির্বাচনকে ঘিরে উপদেষ্টা পরিষদ, উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্ম ও জোট রাজনীতির হিসাব নিকাশ নতুন রাজনৈতিক সমীকরণে ইঙ্গিত দিচ্ছে। ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষগুলি, আহত অর্ধ শতাধিক। পাবনার ঈশ্বরদীতে চরগগড়ি আলহাজ মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ দুই পক্ষের অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। এর আগে বুধবার জামায়াতের এক ওয়ার্ড সভাপতি সহ 2 জনকে মারধরের ঘটনায় উত্তেজনা তৈরি হয়, যার প্রতিবাদে আবু তালেবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও নির্বাচনী প্রচার চলাকালে এই সংঘর্ষ শুরু হয়। জামায়াতের অভিযোগ, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা মক্কেল মৃধার নেতৃত্বে সমাবেশে হামলা ও গুলিবর্ষণ করে, আবু তালেবের গাড়ি ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এতে 60 থেকে 70 জন আহত হন। অন্যদিকে বিএনপি প্রার্থী ও স্থানীয় নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, বরং জামায়াতের কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ এবং মোটরসাইকেলে আগুন ধরানোর মতো ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় এবং আহতদের ঈশ্বরদী ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাজনৈতিক বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে বলে ঈশ্বরদী থানা ওসি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগ বা মামলা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামগ্রিকভাবে নির্বাচনী এলাকা পাবনা 4 এ বিএনপি ও জামায়াতের অভ্যন্তরীণ টানাপোড়েন সহিংস রূপ নেওয়ায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত, তিনি প্রতারণা করেছেন, বিচারকের পর্যবেক্ষণ। ঢাকার বিশেষ জজ আদালত 5 রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 3 মামলায় 7 বছর করে মোট 21 বছরের সশ্রম কারাদণ্ড ও 3 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং পর্যবেক্ষণে বিচারক বলেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রতারণার মাধ্যমে প্লট নিয়েছেন, যা কিনা না নিলে কোনো সৎ ব্যক্তি এই প্লট পেতে পারতেন। মামলার সূচনায় উল্লেখ করা হয়, গণমাধ্যম সংবাদ প্রকাশের পর দুদক অনুসন্ধানে জানতে পারে শেখ হাসিনা নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে আবেদন ছাড়াই ও বিধি লঙ্ঘন করে পূর্বাঞ্চলে 6টি প্লট বরাদ্দ নেন এবং এ প্রক্রিয়ায় তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও রাজুক গৃহায়ণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিধি ভেঙে নোট, চিঠি ও বোর্ড রেজুলেশনের মাধ্যমে বরাদ্দের ব্যবস্থা করেন। আদালত বলেন, শেখ হাসিনার করা হলফনামা আইনত অকার্যকর ছিল। সেখানে নিজ নামে প্লট না থাকার কথা বললেও স্বামী এম ওয়াজেদ আলীর নামে 1973 সালে সরকারি জমি বরাদ্দের তথ্য গোপন করা হয়। তবুও সেই অকার্যকর হলফনামার ভিত্তিতে প্লটের অস্থায়ী বরাদ্দপত্র ও পরবর্তীতে লিজ চুক্তি সম্পন্ন হয়। বিচারকের মন্তব্য করেন, 4 বারের প্রধানমন্ত্রী হয়েও সম্পদের প্রতি তার লোভ ছিল, কারণ তিনি চাইলে এই বরাদ্দ প্রত্যাখ্যান করতে পারতেন। কিন্তু তিনি শুধু নিজের জন্য নয়, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আত্মীয়দের জন্য প্লটের সুপারিশ করেছেন। এগুলোর অনেক অংশ মামলার বিষয়ে বাইরে হলেও সামগ্রিক চিত্রে তা প্রতিফলিত। রায়ে শেখ হাসিনার পাশাপাশি জয় ও পুতুলকে পৃথক মামলায় 5 বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড, আর সাবেক প্রতিমন্ত্রী সচিব রাজুকে চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ মোট 19 জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। কেবল এক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন। আদালত দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারা ও দণ্ডবিধির 420 ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা দিলেও দণ্ডবিধির 409, 161, 163, 201 ধারায় অভিযোগ থেকে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার পর দুদক প্রসিকিউটর জানান, তারা রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলেন। তাই হাইকোর্টে আপিলের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তারা। এতক্ষণ নিউজ অ্যাপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিউজ অ্যাপের এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আপডেটেড সংবাদ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।